সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি, আপনাদের সাথে থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে কোলন ক্যান্সার ও চিকিৎসা বাংলাদেশের প্রেক্ষাপট। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে অতিথি হিসেবে আজ আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন, চিফ মেডিকেল অফিসার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা আজকে কোলন ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেই বিষয়টির সাথে সংযুক্ত আছে বাংলাদেশের প্রেক্ষাপটও। শুরুতেই জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট কীরকম কোলন ক্যান্সারের ক্ষেত্রে, সেই প্রসঙ্গে। আচ্ছা, কোলন ক্যান্সার একটি যত ধরনের ক্যান্সার রোগ হয় আমাদের, এর মধ্যে সবচেয়ে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন কোলন ক্যান্সার। এবং পুরুষদের ক্ষেত্রে লাং ক্যান্সারের পরেই কোলন ক্যান্সারের স্থান, এবং মহিলাদের ক্ষেত্রে জরায়ুমুখে ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার পরেই কোলন ক্যান্সারের অবস্থান। আচ্ছা, তো কোলন ক্যান্সার আসলে বলতে আমরা আসলে কি বুঝবো, বা শরীরের কোন অংশটিকে কোলন বলে আখ্যায়িত করা হয়? কোলন যেটা আমরা বলি, এটা আসলে কোলন এবং রেকটাম একসাথে আমরা কথাটা বলতে পারি। এটা যে পাকস্থলী পর থেকে যে আমাদের খাদ্য নালীটা আছে, বৃহদান্ত্র যে ক্যান্সারটা, এটাই আমরা বলি কোলন ক্যান্সার। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যে কোনো ক্যান্সারটাই হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, এক্সেসিভ ডিভাইডেশন বা এক্সেসিভ এক্সাজারেশন অফ দ্য গ্রোথ অফ দ্য সেল, দিস ইজ ক্যান্সার। অ্যান্ড কোলন ক্যান্সারটা হলো কোলনের যে পার্টটা থাকে, আমাদের বডির যে পার্ট, বৃহদান্ত্র বা পায়ুপথ, যে কোলন পার্টটা, এই পার্টে যে ক্যান্সার সেলগুলো থাকে, নর্মাল সেল, এই সেলের যখন অনিয়ন্ত্রিত গ্রোথ হয় বা বৃদ্ধি পায়, তখনই সেটা কোলন ক্যান্সার হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। আমরা আপনার যেরকম শুরুতে বলছিলেন যে আমরাও জেনেছি যে এটি পুরুষের আসলে লাং ক্যান্সারের পরে এটি আসলে হয়ে থাকে, এবং নারীদের ক্ষেত্রেও এর অবস্থান তৃতীয় অবস্থানে রয়েছে। তো কি কি কারণ এর পেছনে কাজ করে থাকে? কোলন ক্যান্সারের সবচেয়ে বড় যে কারণটা হলো জেনেটিক কারণ। ফ্যামিলি হিস্ট্রিতে জেনেটিক হিস্ট্রি যদি থাকে কোলন ক্যান্সারের, সেক্ষেত্রে একটা বড় কারণ। এছাড়াও আমাদের আসলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, যেটা আমাদের বর্তমান যে লাইফস্টাইলে থাকে, যে আসলে আমরা ফাইবার জাতীয় খাবার কম খাই, আমরা ফাস্ট ফুড বেশি খাই, বাইরের খাবার বেশি খাই, প্রসেসড ফুডটা বেশি খাই। এই যে অনিয়ন্ত্রিত একটা খাদ্যাভ্যাস এবং আমাদের যে লাইফস্টাইলটা খুব একটা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, এটা একটা বড় কারণ। এছাড়াও আরও কিছু কারণ আছে, তার মধ্যে একটা হলো ধূমপান। তা অনেকে অ্যালকোহল জাতীয় খাবার মানে ড্রিঙ্কস করে থাকে। তো এগুলো একটা অনিয়ন্ত্রিত যে লাইফস্টাইল, এটাও একটা বড় কারণ কোলন ক্যান্সারের ক্ষেত্রে। এবং আমরা বলে থাকি যে 50 বছরের বয়সে বেশি পুরুষের ক্ষেত্রে কোলন ক্যান্সার একটা অন্যতম প্রধান ক্যান্সার রোগ। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে লক্ষণ বা উপসর্গগুলো কি হয়ে থাকে? আচ্ছা, লক্ষণ বা উপসর্গগুলো আসলে খুব কমন কিছু লক্ষণ বা উপসর্গ হয়ে থাকে। যেমন অনেক সময় বোঝাই যায় না যে পেশেন্ট কোনো রোগে ভুগতেছে, যে আমরা বলি যে অল্টারনেট অফ বায়োল হ্যাবিট বলি, যেটা যে আমাদের যে একটা সাইকেল আছে, যে বাথরুম করা, টয়লেটের যে সাইকেল, যে ডেইলি একবার বা দুবার নর্মাল একটা সাইকেল থাকে, কিন্তু কোলন ক্যান্সার পেশেন্ট যখন আক্রান্ত হয় তখন এই সাইকেলটা চেঞ্জ হয়ে যায়। যে কখনো তার হঠাৎ খুব কনস্টিপেশন দেখা দিল বা কষা পায়খানা দেখা দিল, আবার অনেক সময় তার একদম খুব লুজ মোশন হয়ে গেল। আবার দেখা যায় যে আপনার পায়খানার সাথে অনেক সময় রক্ত যায়, যে ব্লিডিং পার রেকটাম আমরা বলে থাকি, যে পায়খানার সাথে রক্ত যেতে পারে। তারপরে একটা হতে পারে যে আপনার যেটা হয়ে থাকে যে পেটে ব্যথা থাকে, একটা মাইল্ড একটা পেইন থাকে, একটা কন্টিনিউয়াস পেইন থাকে, একটা ব্লোটিং থাকে, যেটা আসলে সহজে নির্মূল হয় না। যে আমরা অনেক সময় বলে থাকি পেটে ব্যথা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, এরকম কোনো আসলে প্রবলেমটা সলভ হয়ে যায় না। আরেকটা যেটা জিনিস হয়ে থাকে, এটা আমরা অনেক সময় এরকম রোগীগুলো খুব পেয়ে থাকি, যে আসলে এগুলো কিছুই তার নাই, তার পাররেক্টাল ব্লিডিং হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে, সেটা সে নোটিসই করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। করতে না পারার কারণে তার রক্তশূন্যতা ডেভেলপ করে যায়, এবং রক্তশূন্যতা ডেভেলপ করে যায়, তখন তার খুব উইক লাগে, দুর্বল লাগে, সে তার কোনো কিছুই ভালো লাগে না, অল্পতেই টায়ার্ড হয়ে যায়। তখন সে ডাক্তারের কাছে আসে যে আমার প্রবলেমটা কি হলো। তখন আমরা দেখি, ইভ্যালুয়েট করতে গিয়ে দেখি যে না, তার রক্তশূন্যতা কোথা থেকে আসলো, তখন দেখা যায় কোলোনোস্কোপি পরীক্ষা করে আমরা দেখতে পাই সে কোলন ক্যান্সার আক্রান্ত। এবং ইভেন এমনও হয় যে এই রক্তশূন্যতাটা হয়ে তার কি বলে এটাকে হার্ট ফেলিউরের মতো হয়ে যায়, যে শর্টনেস অফ ব্রেথ হয়ে যায়, তার শ্বাসকষ্ট ডেভেলপ করে, তখন আমাদের কাছে আসে। এছাড়াও আসে যে ক্যান্সারটা অনেক সময় যে কোলন থেকে চলে যায় অন্য আরও অ্যাডভান্স স্টেজে, কোলন থেকে সরে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও চলে যেতে পারে। তখন দেখা যায় লিভারে চলে যেতে পারে, তখন একটা লিভারে
একটা পেটে অ্যাবডোমিনাল পেইন হয়, ফুসফুসে চলে যেতে পারে, তখন তার শ্বাসকষ্ট হয়, কাশি হয়, এরকম মানে বিভিন্ন ধরনের আসলে প্রবলেম হয়। তবে ইনিশিয়াল স্টেজ যেটা আমরা বলে থাকি, রোগীটা যেটা নিয়ে খুব ওয়ারিড হওয়ার কথা বা আমাদের কাছে আসার কথা, শরণাপন্ন হওয়ার কথা, যে অল্টার বায়োল হ্যাবিট, তার একটা নর্মাল রিদম ছিল, সেই রিদমটা তার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এটা। এবং এই যে কালো পায়খানা বা পায়খানা রক্ত যাওয়া, এটাতে খুব মানে এটা যখন হবে তখন আর তার ধৈর্য ধরার কোনো সময় নাই, তখন তার অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি যেটি বললেন যে রক্ত যাওয়ার যে বিষয়টি সেটি বললেন, সেটি কিন্তু আমরা পাইলসের ক্ষেত্রেও আসলে দেখে থাকি। তো কোলন ক্যান্সারের সাথে আসলে এর তফাৎটা কোথায়? পাইলসের সাথেও দেখে থাকি যে পাইলসের যে রক্তটা যায়, এটা যায় আসলে একদম বলতে গেলে ফ্রেশ ব্লাড যেতে পারে, ফ্রেশ ব্লাড যেতে পারে। এবং এটা যে ব্লাডটা যায়, এটা আসলে পেইনফুল অনেক সময়, মানে খুব আমার মানে বাথরুম কষা হয়, বা অ্যানাল ফিশারের ক্ষেত্রে এরকম আপনার বাথরুমের রাস্তায় যে ব্লাড যাচ্ছে। কিন্তু এই কোলন ক্যান্সারের যে ব্লিডিংটা হয়, এটা আসলে অল্টার ব্লাড বলি আমরা, যে উপরের দিক থেকে আসে এবং ওইটা হয় আপনার কালো 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 বাথরুমের সাথে মিক্সড হয়ে থাকে, আচ্ছা। এবং এটা পেইনলেস হয়ে থাকে, যার কারণে আসলে অনেক সময় রোগী এটা আইডেন্টিফাই করতে পারে না যে তার এরকম কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যের একটি বিষয় বললেন, যা কনস্টিপেশনের হলেই কি আসলে কোলন ক্যান্সারের রোগে আক্রান্ত হতে পারে? না, আসলে কনস্টিপেশন তো অনেক কারণেই হতে পারে। এখন কনস্টিপেশন হলেই যে তার কোলন ক্যান্সার বা লুজ মোশন হলেই যে তার কোলন ক্যান্সার, ব্যাপারটা আসলে তা না। মানে আমি যেটা বললাম যে একটা সাইকেল হঠাৎ করে তার কোলন মানে নর্মাল সাইকেল ছিল, কিছুদিন তার কনস্টিপেশন চলতেছে, আবার কিছুদিন তার 3-4 বার 5-6 বার বাথরুম হচ্ছে। তো এটাকে তখন দেখতে হবে যে কি কারণে হচ্ছে, এবং এটা যে নর্মাল মেডিকেশন বা এরকম যেগুলো চেঞ্জ না হয়ে যায়, পারসিস্টিংলি এটা থাকে, তখন আমাদের আসলে সাসপেক্ট করতে হবে সামথিং আদার দ্যান নর্মাল সিচুয়েশন। তখন আমাদের আসলে আরো পরীক্ষা নিরীক্ষা করে এটাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষার কথা আপনি যেহেতু বললেন, সেই প্রসঙ্গ ধরে আসতে চাই। কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা রোগীদের দিয়ে থাকেন? আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা আসলে এই সিমটম নিয়ে আসলেই যে আসলে কোলন ক্যান্সার তা তো না। প্রথমে আমরা নর্মাল যে টেস্টগুলো আছে, যে রুটিন কিছু টেস্ট আছে, আমরা রক্তের পরীক্ষা করি, তার রক্তের কাউন্ট কীরকম আছে, আদার্স কিছু টেস্ট করি, এগুলো দেখে কোলন ক্যান্সার স্পেসিফিক যদি কোনো টেস্ট থাকে, সেটা কোলোনোস্কোপি করে যদি কোনো ওখানে কোলনের ভিতরে কোনো লিশন পাওয়া যায়, কোনো আউটসাইড প্রলিফেটিভ গ্রোথ পাওয়া যায়, কোনো পলিপ পাওয়া যায়, ওখান থেকে আমরা বায়োপসি নিই। বায়োপসি নিয়ে এটা মানে এক্স্যাক্ট ডিসিশন নিতে হয় যে পেশেন্ট কোলন ক্যান্সারে ভুগতেছে বা আচ্ছা, সাফার করতেছে। জি, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা কথা বলছিলাম কোলন ক্যান্সার ও চিকিৎসা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ডায়াগনোসিস প্রসিডিওর যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানছিলাম। এবার জানবো যে চিকিৎসার যে বিষয়টি, সেটি আসলে কিভাবে হয়ে থাকে। আমরা যেরকমটা জানি, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি, কেমো, রেডিওথেরাপি এবং উন্নত কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রসিডিওরও কিন্তু এখন বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে অ্যাভেলেবল। কোলন ক্যান্সারের ক্ষেত্রে সেটি কিরকম? যেটা আমরা বিজ্ঞাপনটা শুরু করেছিলাম আসলে ইনভেস্টিগেশন, যা বলতেছিলাম যে আপনারা প্রথমে ডায়াগনোসিস করলাম, আপনি যে চিকিৎসার কথা বললেন, চিকিৎসাটা আসলে আমার স্টেজিং এর উপর ডিপেন্ড করবে। সো চিকিৎসা করার আগে আমাকে একটা ক্যান্সার রোগীকে বা কোলন ক্যান্সার বা যে কোনো ক্যান্সার রোগীকে আমরা ফুল স্টেজিং ওয়ার্কআপটা করে নিতে হবে। কারণ আমি যেভাবে ট্রিটমেন্ট করব ওভাবেই তার ফলাফলটা, রেজাল্টটা আসবে, এবং সেটা ডিপেন্ড করবে আমি রোগটা কোন স্টেজে আছে। সুতরাং আমি যখন কোলন ক্যান্সার ডায়াগনোসিস করতে পারলাম কোলোনোস্কোপি করে যে পেশেন্ট কোলন ক্যান্সারে ভুগতেছে, নেক্সট স্টেপটা হবে আমাদের কোন স্টেজে আছে। তো সেই স্টেজিং ওয়ার্কআপের জন্য আমাদের আরো অ্যাডভান্স টেস্ট করতে হয়, যে অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করা যেতে পারে। অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করে দেখা যেতে পারে যে এটা শুধু কি লোকালাইজড কোলনের মধ্যে আছে না আদার্স কোনো পার্টে চলে গেছে। দেন আমাদের সিটি স্ক্যান করতে, বুকের চেস্ট সিটি স্ক্যান করতে পারি। তারপর আমাদের কিছু ব্লাড মার্কার থাকে কোলন ক্যান্সারের জন্য, যেটা আমরা CEA বলে থাকি, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এই টেস্টগুলো করতে পারি। করার পরে আমরা নেক্সট স্টেপটা হবে আমাদের যে কোন স্টেজে রোগীটা ভুগতেছে। এই ওয়ার্কআপগুলো করলেই আমরা একটা আইডেন্টিফাই করতে পারি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 কোন স্টেজে রোগী আছে। যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে থাকে,
তখন আমাদের ডাইরেক্ট পেশেন্টকে সার্জারি করতে হবে। এবং আচ্ছা। সার্জারি করলে, সার্জারি ইজ দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট অফ দ্য কোলন ক্যান্সার। যদি সার্জারি আমরা করতে পারি এবং রোগীটা আর্লি স্টেজে থাকে, তাহলে এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। দেন যদি স্টেজিংটা আরও অ্যাডভান্স হয়ে যায়, স্টেজ 3 হয়ে যায়, তখন অনেক সময় আমাদের ক্লিনিক্যাল ইভ্যালুয়েট করতে হয় যে এটাকে আমরা কি ফুললি সার্জারি করতে পারবো, নাকি সার্জারির আগে আদার্স কোনো ড্রাগ দিতে হবে। আমরা সেটা অনেক সময় বলে থাকি নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে রোগটাকে ডাউন স্টেজিং করে আমরা আসলে সার্জারি করে থাকি। আর যদি স্টেজ 4-এ হয়ে যায়, স্টেজ 4 মিনস হলো ক্যান্সারটা যখন একটা অর্গান থেকে আদার্স কোনো অর্গানে চলে যায়। যদি স্টেজ 4 হয়ে যায়, তখন আসলে আমাদের সার্জারির খুব একটা রোল থাকে না। তখন দেখা যায় আমরা আপনাকে ওই ড্রাগ ট্রিটমেন্ট, দ্যাট ইজ কেমোথেরাপি অর আদার ইমিউনোথেরাপি লাইক ট্রিটমেন্ট দিয়ে আমরা ড্রাগ দিয়ে চিকিৎসা করে থাকি। আর এটা ছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্ট, আমি যেটা আপনার লক্ষণের সময় বলতেছিলাম যে পেটে ব্যথা, কনস্টিপেশন, ডায়রিয়া এগুলো হচ্ছে, এগুলোর সাথে অনেক সময় রোগী হয় টিউমারটা হয়ে একদম ফুল অবস্ট্রাকশন হয়ে যায়। ফুল অবস্ট্রাকশন হয়ে গেলে তো একদম কমপ্লিট অবস্ট্রাকশন, তার বাথরুম বন্ধ হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, যেটা আমরা অ্যাকিউট অ্যাবডোমিন বলে থাকি। তখন হয়তো আমাদের স্টেজিং ওয়ার্কআপ কিছুই আমরা করতে পারি না। তখন লাইফ সেভিং রুগীকে অনেক সময় আমরা একটা অ্যাকিউট অবস্থায় মানে অপারেশন সার্জারি করে একটা বাইপাস করে দিয়ে জিনিসটাকে কাভার করে দিই। সেক্ষেত্রে স্টেজ 4-এ একটা অপারেশনের রোল আছে, আদারওয়াইজ স্টেজ 4-এ অপারেশনে খুব একটা কোনো আমাদের রোল নাই। এরপরে যে অপারেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখি, তখন আমরা ফুললি, এতক্ষণ আমরা যেটা স্টেজিং করলাম এটা ক্লিনিক্যাল স্টেজিং। যখন ট্রিটমেন্টটা হয়ে গেল, অপারেশনটা হয়ে গেল, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল স্টেজিং। সেই স্টেজিং দেখে আমরা আইডেন্টিফাই করি এরপরে রুগীর কোনো ফার্দার ট্রিটমেন্ট লাগবে কিনা। অনেক সময় আমাদের ওইটা দেখে ডিসিশন নিতে হয় যে কেমোথেরাপি লাগবে কি লাগবে না। তখন যদি কেমোথেরাপি লাগে, আমরা ইউজুয়ালি কেমোথেরাপি দিয়ে রুগীকে ফার্দার ট্রিটমেন্ট করি। তো এখন যেটা নেক্সট আপনি কোশ্চেন করেছেন যে কেমোথেরাপি ছাড়াও আমাদের অনেক ধরনের আসলে অ্যাডভান্স চিকিৎসা আছে। তো এখন আমরা যেটা বলে থাকি, সব ক্যান্সারের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স চিকিৎসা আছে, এবং কোলন ক্যান্সার হচ্ছে একটা জেনেটিক কারণে হয়ে থাকে। আমি আগেই বলেছি ফ্যামিলিয়ার একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে বিভিন্ন জেনেটিক মিউটেশন থাকে। আমরা সেই মিউটেশনগুলো আইডেন্টিফাই করি, এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনোথেরাপি খুবই ভালো কাজ করে। এখন অনেক ধরনের ইমিউনোথেরাপি আছে এবং আমাদের দেশে সেই ইমিউনোথেরাপিগুলো অ্যাভেলেবেল আছে। আমরা সেই পরীক্ষা নিরীক্ষা করে রোগী যদি প্রয়োজন হয়, তখন আমরা ইমিউনোথেরাপি ইউজ করতে পারি। আচ্ছা, আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে স্টেজিং আসলে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ পালন রোগী করে। আমাদের কাছে যখন আসে, যখন সে শুনে সে ক্যান্সারে আক্রান্ত, রোগী বা রোগীর লোক, তাদের ফার্স্ট কোশ্চেনটা থাকে, ডাক্তার সাহেব আমি কতদিন বাঁচবো, কি অবস্থা, কি ট্রিটমেন্ট করবেন। তো সো এই কথাগুলোর অ্যান্সার দেওয়ার আগে আপনি কতদিন বাঁচবেন, দ্যাট ইজ নট ডিপেন্ড অন দ্য ডক্টর, ডিপেন্ড অন দ্য ডিজিজ। তো কতদিন বাঁচবেন, কি ট্রিটমেন্ট করবো, এভরিথিং ডিপেন্ডস অন দ্য স্টেজিং অফ দ্য ক্যান্সার। সো এই সময় অনেক সময় আমাদের রোগীরা খুব বিরক্ত হয়ে যায় যে আমরা ডাক্তারের কাছে আসছি, ডাক্তার আমাকে একের পর এক ইনভেস্টিগেশন দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, আমাকে কোনো ট্রিটমেন্ট করতেছে না। মানে ক্যান্সার রোগটা হলো এমন যে আমি যে ট্রিটমেন্ট স্টার্ট করব না কেন, এর আগে আমাকে সব পরীক্ষা নিরীক্ষা করে ফুল স্টেজিং ওয়ার্কআপ করে আমি কি করব সামনে, সব ডিসিশনটা একটা গাইডলাইন ম্যাপ তৈরি করে আমাকে সামনে আগাতে হয়। তো এই জন্য এই টেস্টগুলো করতে অনেক সময় আমাদের সময় লেগে যায়। তখন দেখা যায় অনেক সময় অনেক রোগী আমাদের বিরক্ত হয়ে যাচ্ছে, কেন এত টেস্ট দিচ্ছে, আমাকে চিকিৎসা শুরু করতেছে না। তো একবার ক্যান্সার রোগী যখন চিকিৎসা শুরু করব, আমার ওই লাইন ধরে আগাতে হবে। সো আমি যখন ধরেন কেমোথেরাপি দিলাম বা আমি সার্জারি করলাম, তখন তো আমার রোগটা ডাউন স্টেজ হয়ে গেল, রোগটা কমে গেল, তখন আমি এক্স্যাক্ট পিকচারটা পাবো না। তো সো আমাকে সেই পিকচারটা নিয়ে আসার জন্য আগেই আমার সব পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। এবং একবার যখন আমার মানে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে, তখন তো আমি ট্রিটমেন্টটাকে চেঞ্জ করার আমার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, স্ক্রিনিং এর প্রসঙ্গে চলে আসতে চাই। স্ক্রিনিং আসলে কোলন ক্যান্সারের ক্ষেত্রে আসলে কিভাবে ভূমিকা পালন করে বা কোন বয়সের পর আসলে স্ক্রিনিং করা উচিত? আরও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং এর ক্ষেত্রে একটি অনীহা দেখে থাকি, সেটি কেন হয়ে থাকে? আচ্ছা, যে কোনো ক্যান্সারে আসলে ক্যান্সারের দুইটা কারণ থাকে, যে কোনো ক্যান্সারের আমরা বলে থাকি, একটা জেনেটিক কারণ থাকে, একটা এনভায়রনমেন্টাল বা আদার্স কারণ থাকে। এখন জেনেটিক যে কারণটা থাকে আসলে সেটা তো আমরা কেউ চেঞ্জ করতে পারবো না, সেটা আমাদের হাতে নাই। কিন্তু এনভায়রনমেন্টাল যে কারণটা থাকে সেটা তো আসলে আমাদের কিছুটা হাতে থাকে। যেমন কোলন ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যে আমি কিছু কারণ বললাম যে অনিয়ন্ত্রিত লাইফস্টাইল। তো আমাদের এই অনিয়ন্ত্রিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের খুব একটা বাজে একটা খাদ্যাভ্যাস আছে, আমরা বাইরে খাই, আমরা ফাস্ট ফুড খাই, আমরা
প্রসেসড ফুড খাই, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আরেকটা হলো আমরা ফাইবার জাতীয় খাবার খুব কম খাই, শাকসবজি আমরা খেতেই চাই না। তো এইটা আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফাইবার থাকলে আমার বায়োটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার এই কোলন ক্যান্সার হওয়ার পসিবিলিটিটা কম থাকবে। এখন যাদের এই এনভায়রনমেন্টাল কারণ বা অ্যাকিউয়ার্ড কারণ বাদে জেনেটিক কারণে কোলন ক্যান্সার হবে, সেটা আসলে আমাদের হাতে খুব একটা কিছু করার থাকে না। ঠিক এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে কিছুটা ভূমিকা আছে। যদি ইউজুয়ালি আমরা কোলন ক্যান্সার স্ক্রিনিং করে থাকি আফটার 50 ইয়ার্স অফ এজ, বাট যদি কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে যে বাবার কোলন ক্যান্সার আছে, মায়ের কোলন ক্যান্সার আছে, তার ছেলে মেয়ের কীভাবে আমরা স্ক্রিনিং করব, সেক্ষেত্রে আমরা স্ক্রিনিংটা আমরা আরও আর্লি স্টেজে স্টার্ট করে থাকি। এবং কিছু কিছু রোগ আছে, আমরা বলি ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই, ফ্যামিলিয়াল নন পলিপোসিস কোলাই, এটা ধরে আমরা আপনার স্ক্রিনিংটা আরও আর্লি স্টেজে করে থাকি। যাদের ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই থাকে ওদের স্ক্রিনিংটা আমরা 10 থেকে 12 বছর বয়সে শুরু করি। আচ্ছা, আরও কিছু রোগ আছে, এটা শুনে থাকবেন বা আমার দর্শকরা শুনে থাকবে, আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক ডিজিজ, এসব কিছু ডিজিজ আছে। এগুলোর ক্ষেত্রেও আমরা কোলন ক্যান্সারের পেশেন্ট আক্রান্ত হতে পারে এগুলো থেকে ফিউচারে। সেক্ষেত্রে এই রোগগুলো যাদের থাকে তাদেরও এই ডিজিজটা ডায়াগনোসিস হওয়ার পর থেকে রেগুলার বেসিসে এই স্ক্রিনিংটা করতে হয়। আর যেটা নর্মাল পিপল, আমরা স্ক্রিনিংটা বলি কখন, স্ক্রিনিং কথাটা কখন বলি, স্ক্রিনিং কিন্তু আমরা ডিজিজ পার্সনের উপরে করি না, স্ক্রিনিং করি যারা নর্মাল পার্সন, যাদের এই ডিজিজটা নাই, তাদের যেন এই রোগটা যদি ডেভেলপ করে আর্লি স্টেজে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং ইউজুয়ালি করি আফটার 50 ইয়ার্স। কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি স্ক্রিনিং করি, আমরা ইয়ারলি তাকে ফিকাল অকাল ব্লাড টেস্ট করতে পারি। ফিকাল অকাল ব্লাড টেস্ট মানে হচ্ছে আমরা স্টুলটা নিয়ে এক্সাম করব, পরীক্ষা করব, ওখানে কোনো মাইক্রোস্কোপিক ব্লিডিং থাকে কিনা। নর্মালি আমাদের বাথরুমে টয়লেটে কোনো ব্লিডিং থাকার কথা না, যদি থেকে থাকে সেটা একটা রিস্ক ফ্যাক্টর, তখন আমাকে আরও ইভ্যালুয়েট করতে হবে। আরও একটা পরীক্ষা করতে পারি সিগময়েডোস্কোপি। এছাড়া সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা সেটা হয়তো বা আমরা প্রতি 5 বছর বা 10 বছরে একবার করে থাকি, কোলোনোস্কোপি, যদি নর্মাল পার্সন হয়। তো কোলোনোস্কোপি যদি নর্মাল দেখি তাহলে আমরা এটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকি যে না, পেশেন্ট এখন নাই, হয়তো বা সামনে আরও 3 বছর বা 5 বছর আমরা স্যাটিসফাইড যে হয়তো হবে না। আরো একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশের মানুষের আসলে এই স্ক্রিনিং এটা করতে কেন আসলে নট অনলি কোলন ক্যান্সার, সব ক্যান্সারের ক্ষেত্রে আমাদের আসলে স্ক্রিনিং এর খুব একটা মানে অনীহা। এটা আসলে কারণটা হলো আমাদের সচেতনতার অভাব, এবং আরেকটা যেটা মেজর কারণ আমার কাছে পার্সোনালি মনে হয়, আমাদের যে ট্রিটমেন্ট যে খরচটা, ট্রিটমেন্ট যে এক্সপেন্ডিচারটা, এটা আমরা সম্পূর্ণ নিজেরা বিয়ার করতে থাকি। তো আমরা আসলে কোনো রোগে না ভুগলে, কোনো প্রবলেম না হলে আমরা সুস্থ মানুষ ডাক্তারের কাছে গিয়ে একটা স্ক্রিনিং করব, এটা আসলে এই টেন্ডেন্সিটা আমাদের এখনও ডেভেলপ করে নাই। কিন্তু এটা উন্নত বিশ্ব অলরেডি ডেভেলপ করে গেছে, এবং এটা ওদের ডেভেলপ করার কারণ হচ্ছে ওদের যে একটা হেলথ ইন্স্যুরেন্স আছে বা এই জাতীয় কোনো একটা সুবিধা আছে, আমাদের এই জাতীয় কোনো সুবিধা নাই। এটা একটা বড় কারণ। এর চেয়েও বড় কারণ আসলে আমাদের সচেতনতার অভাব, যে আমি একটা সুস্থ মানুষ ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করব, এটা আসলে তৈরি হয় না। এটার জন্য আসলে এই মাস মিডিয়া, আমরা যারা এই অঙ্কোলজিস্ট বা আমরা ডক্টর আছি, আমাদেরও আসলে সমাজের প্রত্যেকটা সচেতন নাগরিককে এগিয়ে আসা উচিত, যেন আসলে যে কোনো ক্যান্সার, নট অনলি কোলন ক্যান্সার, আমরা এই পরীক্ষাগুলো করি। ইভেন আপনার কোলন ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টকে আমরা, সে সিমটম নিয়ে আসছে, তখন তাকে কোলোনোস্কোপি করতে বললো, ডাক্তার সাহেব কয়েকদিন ওষুধ খেয়ে দেখি না, কয়েকদিন পরে করি, মানে এই একটা স্টিগমা কাজ করে, ভয় কাজ করে। আর সেখানে আপনি একটা নর্মাল পার্সনকে যদি বলেন আপনি কোলোনোস্কোপি করেন, তাহলে তো সে খুব মানে সহজে রাজি হবে না। এক্ষেত্রে আমাদের ভূমিকাটা হলো আমাদের তাকে বোঝাতে হবে যে এটা আপনার করা দরকার, এটা করলে হ্যাঁ রিপোর্ট নর্মাল আসতে পারে, এবং রিপোর্ট নর্মাল আসাটাই আমরা এক্সপেক্ট করি। আপনার রিপোর্ট অ্যাবনর্মাল হোক এটা আমরা চাই না, এবং এটা আপনি নর্মাল পার্সন দেখে আপনাকে করতেছি, যেন যদি কোনো খারাপ কিছু থাকে যেন আমরা আর্লি স্টেজে ধরতে পারি। কারণ স্ক্রিনিংয়ের সুবিধাটা হলো রোগটাকে আপনি আর্লি স্টেজে ধরতে পারবেন। যখন আর্লি স্টেজে ধরতে পারবেন তখন আমাকে ট্রিটমেন্টটা খুব ইজি হয়ে যায়, এবং ট্রিটমেন্ট করলে আপনার একদম ফুল কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা সেই ব্যাপারে আশাবাদী যে এই অনুষ্ঠানের মাধ্যমে হলেও আসলে রোগীদের মধ্যে সচেতনতা আসলে বৃদ্ধি হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন নিউজকে। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে কোলন ক্যান্সার সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।